কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আগামী ৯ তারিখ থেকে আর যারা জেনারেল শুধুমাত্র জেনারেলে পরীক্ষা দিবেন তাদের ১২ তারিখ থেকে 50 বিসিএস রিটেন শুরু হচ্ছে। তো রিটেন নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য ভিডিওটা বানানো, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো দেখেন যে অ্যাকচুয়ালি মানে বিসিএসে আপনি মানে সফল হবেন কি হবেন না এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে রিটেনের উপরে। প্রিলি নাম্বারটা যেহেতু অ্যাড হচ্ছে না, বাট প্রিলি ক্র্যাক করাটা অনেক গুরুত্বপূর্ণ। বাট আপনি ক্যাডার পাবেন কি না বা কোন ক্যাডার পাবেন ডিপেন্ড করবে আপনার রিটেনের পরীক্ষার উপরে। তো আমি সবসময় একটা কথা বলি যে রিটেন প্রিপারেশনটা কখনই শেষ হবে না। মানে আপনি কখনই এমন কোনো পরীক্ষা দিতে পারবেন না যে পরীক্ষা দেওয়ার আধা ঘন্টা বা একদিন আগেও আপনার মনে হবে যে প্রিপারেশন খুবই ভালো, মানে এইবার হচ্ছে আমি 100% মার্কস তুলে ফেলতে পারবো। এটা সম্ভব না। আপনি বাংলাতেও সেম। আপনি হয়তো বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো ব্যাকগ্রাউন্ড পার্টটা ভালো করতে পারবেন, তাও মোটামুটি 30-30 পাবেন কিনা সেটা গ্যারান্টেড না। আপনি হয়তো বড় 26, 27, 28 তুলতে পারেন। আর রচনা কি আসে আমরা জানি না। 45 থেকে রচনা উল্টাপাল্টা আসতেছে। যদিও মানে 47 রিটেনের রচনাটা খুবই অনেকে গুছাইতে পারে না, ফ্রি হ্যান্ড রাইটিং যাদের ভালো না। হ্যাঁ, তারপর ইংলিশ সেম, আপনি যত ভালো পারেন না কেন বাট পরীক্ষার হলে যদি স্যাররা চায় আপনাকে আটকাবে, আপনাকে আটকে ফেলতে পারবে। ম্যাথ সেম অবস্থা। কখনো ম্যাথ দিয়ে আপনি 50-50 পেয়ে যাবেন, আবার 45, 47-এর যদি আপনি প্রশ্ন দেখেন আপনি দেখবেন যে মোটামুটি 30-35 তুলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল তো এখন অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে চলে আসছে। মানে বাংলাদেশে আমার একটা সাবজেক্ট যে আগে ধরে নিত আর কি 45-এর আগে, যে ঠিক আছে 160-70 কমন চলে আসবে, তার মধ্যে ম্যাক্সিমাম একটা বড় নাম্বার চলে আসবে হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ার থেকে। এখন কিন্তু এটা হয় না। 45 থেকে মোটামুটি টাইপ চেঞ্জ আসছে। আর এখন পুরোপুরি 47-এ যদি প্রশ্ন দেখেন, যারা লিখতে পারছে খুব ভালো লিখতে পারছে, আর যারা লিখতে পারে নাই তারা কিন্তু খুবই খারাপ করছে। ইন্টারন্যাশনালটা এখন টোটালি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে চলে আসছে। আপনি এখন ওই আগের মতো 10টা কোশ্চেন মুখস্থ করবেন, 5টা কমন আসবে। কনসেপচুয়াল এখন কমন আসে না পুরোপুরি। ইম্পেরিক্যালটা বাদই। ইম্পেরিক্যালটা অ্যাকচুয়ালি আপনাকে হচ্ছে স্কিল ডেভেলপ করা লাগবে। হ্যাঁ, ম্যাপ আঁকা লাগবে, ডেটা বেসড পড়া যাবে না, অ্যানালাইসিস বেসড পড়তে হবে। আপনি যদি মোটামুটি কমন ফেলতে চান আর যদি ভালো একটা এফোর্ট দিতে পারেন, আপনার সবচেয়ে বেশি কমন হচ্ছে বিজ্ঞানে। এই একটা ছাড়া কিন্তু আপনি খুব একটা পাবেন না। যাই হোক, তো রিটেন অ্যাকচুয়ালি আমরা ভালো কীভাবে করবো অ্যাকচুয়ালি। তো আমি সবসময় আমার স্টুডেন্ট বা ফ্রেন্ড যারা পরীক্ষা দেয় তাদেরকে বলি যে পড়েন আর না পড়েন কতটুক পার্সেন্ট সেটার উপরে বেস করে আপনি আপনি মানে পরীক্ষার আগে ভাববেন না যে আচ্ছা পরীক্ষাটা ভালো হবে এটা খারাপ হবে। মূলত প্রতিটা মানে আমি প্রিপারেশন যেমনই নেন, রিটেন পরীক্ষার হলে ভালো লিখতে হবে, এটা হচ্ছে মেন ইস্যু। এখন এই যে মানে কিছু কিছু দেখা যাবে যে প্রশ্ন আপনি লিখবেন আর কি, যেমন 45-এর কথা যদি বলি, আমার এক্সপিরিয়েন্স 45-এর এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম। আপনার বাংলাদেশের দেখা গেছে যে আমি একটু টাইম নিয়ে ফেলছিলাম বেশি। হ্যাঁ, লাস্টের দিকে পরপর আমাদের তো প্রচুর মানে স্ট্রেস গেছে 45-এ। কোনো বন্ধ নাই, প্রতিদিন পরীক্ষা, প্রতিদিন 4 ঘন্টা পরীক্ষা দেওয়া, সো টাফ। হাত ব্যথা হয়ে যাচ্ছে, জ্বর জ্বর ফিল হচ্ছিল কয়েকদিন পরে। এখন বাংলাদেশে আমি কয়েকটা প্রশ্ন খুব বেশি বড় লিখে লাস্টের দিকে আমার টাইম নিয়ে একটু সংকটে পড়ে যাই। তখন মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে একটু ছোট করে লিখি। তো এই পরক্ষণে মাথায় আসছে যে না, আমার মানে হাত গেলে যাক, বাট আমাকে ভালো করে লিখতে হবে, কারণ এই প্রশ্নটার উপর 20টা নাম্বার আছে আমার। সো একটা প্রশ্ন লিখতে ইচ্ছা করতেছে না বা হাত ব্যথা করতেছে বা এফোর্ট দিতে ইচ্ছা করতেছে না, এটা মূলত আপনার ক্যারেক্টারটা নষ্ট করে ফেলবে, আপনি চাকরি পাবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে এমন হয় যে আপনি চাকরি পাইলে দেখা যাচ্ছে ফার্স্ট বা সেকেন্ড চয়েস পেয়ে যাচ্ছেন, আর না পাইলে দেখা যাচ্ছে নন ক্যাডারও পাচ্ছেন না। সো মানে এফোর্টটা দেওয়া লাগবে, একদম লিখার ক্ষেত্রে এফোর্টটা দিবেন হচ্ছে একদম ফাটায়। মানে হয়তো আপনি কম পড়ছেন, ঠিক আছে, কিন্তু এখন বিসিএস এর যে টাইপের কোশ্চেন আসতেছে, আপনি পইরাও যে কমন ফলাইতে পারবেন এটা কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সো আমি সবসময় বলি যে আপনাকে ম্যাথ এবং সায়েন্স এই দুইটাতে খুব ভালো করা লাগবে। হ্যাঁ, আমি 270 থেকে 370 নাম্বারের একটা গাইডলাইন দিই আর কি, যে এই 370 বা 270 হচ্ছে আপনি যত নাম্বার তুলে তুলে ফেলবেন, বাকিগুলো আসলে আপনার হাতে নাই। এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, এটাও হাতে আছে বাট অনেক এফোর্ট দেওয়া লাগে। আর টিচার কোন টিচার খাতা কাটতেছে, তার মার্কিং স্ট্র্যাটেজি কেমন, সেটাও ফ্যাক্ট। বাট ওই 370 নাম্বার, যেমন ধরেন হচ্ছে আপনার লিটারেচারে 30 নাম্বার, এইটা আপনি চাইলে কমন ফেলতে পারতেছেন। এরপরে আপনার গ্রামারের 30 মার্কস, তারপরে ইংলিশের ভোকাব পার্টটা, ম্যাথ, মেন্টাল, সায়েন্স, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কনসেপচুয়াল পার্টটা, এটা কিন্তু কনসেপচুয়ালি আপনি 6-7টা খুব ভালো লিখতে পারবেন।
তো যাই হোক, এখন তো আসলে এগুলো কথা বলার সময় না। আপনি প্রিপারেশন যেমনই হোক, 50 রিটেনটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলবো। দেখেন, প্রথমত হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজি থাকা লাগবে। হ্যাঁ, ওই যে কোন প্রশ্ন কত নাম্বারে লিখবো, কত মিনিট লিখবো, কয় পেজ লিখবো, এটা আসলে একটা মানে এটা নিয়ে আসলে তো প্যানিক করার কিছু নাই। প্রতিটা পরীক্ষার জন্য আপনি সেমভাবে ক্যালকুলেট করবেন, কেমন? যেমন ধরুন হচ্ছে আপনার 200 নাম্বারের জন্য 4 ঘন্টা, এটা হচ্ছে ধরুন আপনার সময়। এখন আপনি কত পেজ লিখবো এটা দিয়ে আপনি বিসিএস রিটার্নে খুব একটা আগাইতে পারবেন না। আপনাকে বিসিএস রিটার্ন লেখালেখি ট্র্যাক করতে হবে সময় দিয়ে, পেজ নাম্বার দিয়ে না, কেমন? যেমন ধরেন আপনার 200 নাম্বারের জন্য 4 ঘন্টা বরাদ্দ, মানে হচ্ছে আপনার ধরেন 100 নাম্বারের জন্য 2 ঘন্টা বরাদ্দ, 50 নাম্বারের জন্য হচ্ছে 1 ঘন্টা বরাদ্দ, ঠিক আছে? সো আপনি 50 মার্কসের কাছাকাছি কোশ্চেন অ্যান্সার করার ট্রাই করবেন 1 ঘন্টার মধ্যে। এইভাবে হচ্ছে আপনার আগাইতে হবে, এবং আপনি সবসময় 4 ঘন্টা কাউন্ট করবেন না। আপনি ধরবেন হচ্ছে আপনার পরীক্ষার সময় 3 ঘন্টা 45 মিনিট, মানে 15 মিনিট আপনি স্পেয়ার রাখবেন। কেন? দেখা যাচ্ছে আপনি আসছেন, স্যার আসছেন, আপনার সাথে কথাবার্তা বলতেছে, কিংবা কোনো একজনের ঝামেলা হয়েছে, হ্যাঁ, বা কেউ দেখা দিয়ে করতেছে, ওনাকে ডিউটি টিচার বকা দিচ্ছে, বা এইসব ইস্যু কিন্তু খুবই কমন। বা আপনি ফ্রেশ হওয়ার জন্য বের হবেন, বা মাঝে মধ্যে হয় কি, যেটা আমার হইতো আর কি, আহ, মানে অনেকক্ষণ বসে থাকতে থাকতে দেখা যাচ্ছে আমার খুবই ব্যাক পেন হচ্ছে বা এই টাইপের কোনো সমস্যা হচ্ছে, আমি পরীক্ষার মাঝখানে 2 মিনিটের ব্রেক নিয়ে একটু হেঁটে আসতাম, একটু পানি খেয়ে আসতাম। তো এইভাবে করতে করতে হচ্ছে আপনার কি মোটামুটি একটু টাইম যাবে। এর পাশাপাশি আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে পরীক্ষার 4 ঘন্টার পরীক্ষা, প্রথম 2 ঘন্টা আপনি যত স্পিড নিয়ে এনার্জি নিয়ে লিখতে পারবেন, কিন্তু আপনি পরের 2 ঘন্টা বা পরের লাস্টের 1 ঘন্টা লিখে খুবই টাফ। কলম মানে আর লিখতে ইচ্ছা করে না, হাত ব্যথা করে, এনার্জি লেভেল ফল করে। সো আপনি ট্রাই করবেন প্রথম দিকে খুব ফাস্ট লিখে, লাইক আরও একটু বেশি আগে রাখার, যাতে লাস্টের 1 ঘন্টা আপনার উপর চাপ কম থাকে। হ্যাঁ, আমরা বলি আর কি যে যেগুলো পারবেন সেগুলো প্রথমে লিখবেন, এটাই ঠিক। তবে বিসিএস হচ্ছে এমন একটা কম্পিটিটিভ পরীক্ষা হয়ে গেছে এখন, যে প্রতিটা প্রশ্নই আপনাকে ভালো লিখতে হবে, কমন পড়ুক আর না পড়ুক। এখন আমি একটা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি কিছু। যেমন বাংলা। বাংলা আপনি যেটাই পড়ছেন, হ্যাঁ, এখন তার আসলে ওইভাবে পড়ার প্রয়োজন নাই, বা সুযোগও নাই, সময়ও নাই। সো আপনি এখন শেষ সময়ে রিভিশন দেওয়া শুরু করেন, গ্রামার পার্টটা ভালো করে দেখেন, তারপর হচ্ছে সারাংশ পার্টটা আমরা একদমই দেখি না। সো সারাংশটা হচ্ছে আপনি 3-4টা দেখে যান, এবং হচ্ছে আড়াই আড়াই লাইনের মধ্যে লেখার মোটামুটি ট্রাই করবেন। আমি 46-এ সম্ভবত 3 লাইন হয়ে গেছিলো, বাট 45 আড়াই লাইনের মতো ছিল। 47-এ কয় লাইন লিখছি আমি ভুলে গেছি আসলে। যাই হোক, সো আপনারা হচ্ছেন এইভাবে হচ্ছে মানে জাস্ট দেখে যান। হ্যাঁ, আর রচনার ক্ষেত্রে যদি বলি, রচনা কিন্তু আপনার 40 নাম্বার। সো এটা বিশাল বড় একটা নাম্বার। দেখেন, আপনার আপনার ম্যাথে বা মেন্টালি হচ্ছে একটা সাবজেক্টই হচ্ছে 50 নাম্বার করে। ওদিকে শুধু রচনাতেই 40 মার্কস নিয়ে একটা সাবজেক্টের সমান, এটাকে কিন্তু আপনি হেলাফেলা করতে পারবেন না। আবার আপনি মুখস্থ করে আগের মতো করে কমন ফেলতে পারবেন, সেটাও কিন্তু টাফ এখন। তো এখন কি করবেন? এখন হচ্ছে ওই যে যারা আমার ক্লাসগুলো করছেন তারা হয়তো দেখছেন যে আপনি প্রথমে রচনাটাকে প্রতিটি যে কোনো রচনায়, হ্যাঁ, এখানে এমন কোনো রচনা আসবে না যেটা হচ্ছে আপনি নামে শোনেন নাই। প্রথমে রচনার ধরেন হচ্ছে সূচনা উপসংহার, তো আপনি জানেন 2টা পয়েন্ট হয়ে গেল। এরপর আরও 4টা পয়েন্ট আপনি বের করার ট্রাই করেন, মোট 6টা পয়েন্ট আপনি বের করার ট্রাই করেন, ঠিক আছে? ওই 6টা পয়েন্টের মধ্যে আপনি 5টা করে বা 3টা করে সাব পয়েন্ট বের করার ট্রাই করেন, পারবেন? এটা যে কোনো রচনা দিয়ে আপনি পারবেন। তা আমরা প্রথমে ট্রাই করব আপনার সূচনা উপসংহারের 2টা, মাঝখানে আরও 4টা। এই 4টার মধ্যে 3টা করে হইলে হচ্ছে 12টা, তাহলে দেখেন 16টা পয়েন্ট হয়ে যাচ্ছে। কিংবা ধরেন আপনি আটটু যদি এফোর্ট দেন, আপনি ইজিলি 20টা পয়েন্ট সাব পয়েন্ট বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? পয়েন্ট সাব পয়েন্টগুলোর যে আপনার পয়েন্ট, আপনি যে আপনার মার্কিং যে স্টাইল করেন, একটু ডিফারেন্ট করবেন, যাতে স্যার বুঝতে পারে যে কোনটা পয়েন্ট আর কোনটা সাব পয়েন্ট, স্পেসিং, মার্কিং, এগুলা ডিজাইনটা সুন্দর করতে হবে। হ্যাঁ, ডিজাইনটা যদি আপনি সুন্দর করেন, দেখবেন হচ্ছে মার্কস চলে আসবে। প্রেজেন্টেশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক আছে? তো ভিতরে যেটা লিখেন আপনি দেখবেন গুড একটা আউটলুক যাতে আসে, যাতে দেখে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো স্টুডেন্টের খাতা, বা সে মানে এফোর্ট দিয়ে লিখছে। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আপনি এখনও জাস্ট আপনি যেমন আপনার অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা হচ্ছে দেখে নেন। এটা একদম ইউনিভার্সাল ফরম্যাট, এটা সেই স্কুল থেকে দেখে আসতেছেন, একই ফরম্যাট, আপনি জাস্ট একবার দেখে নেন। ইংলিশে আমার মনে হয় যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পারেন, গ্রামাটিক্যাল মিস্টেক না করেন, অনেক কঠিন ভোকাব ইউজ করতে হবে না, আপনি সাধারণভাবে যেগুলো জানেন সেগুলোই পড়েন, আর 30-40টা রিপ্লেসমেন্ট শিখে নেন, সহজে ওয়ার্ডের রিপ্লেসমেন্ট শিখে নেন। এইটাই মনে হয় আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ পরীক্ষা ইংরেজি।
হ্যাঁ, মানে এটা হচ্ছে এবার খারাপ করার হারও বেশি, কারণ হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে দেখা যাচ্ছে কঠিন ভাষায় লিখতে গিয়ে, ওয়ার্ড ভোকাব লিখতে গিয়ে ওই গ্রামাটিক্যাল মিস্টেক করে। আপনি প্রথম প্রায়োরিটি রাখবেন হচ্ছে ভুল করা যাবে না। তাহলে আমরা কোন লেভেলে ভুল করি? আমরা গ্রামাটিক্যাল মিস্টেক করি, এরপর আমরা স্পেলিং মিস্টেক করি। এই মিস্টেক দুইটা করা যাবে না। আপনি সবচেয়ে সহজ শব্দে ওয়ার্ডগুলো ইউজ করে ফ্লুয়েন্সে করে আসবেন, তাইলেও সমস্যা নেই। কিন্তু আপনি বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে গ্রামাটিক্যাল মিস্টেক করে একদম ছেঁড়াবার অবস্থা করবেন, এইটাতে কিন্তু ঝামেলা আর কি, ঠিক আছে? এখন যেটা করতে পারেন, আপনি সামারি লেখাটা একটু দেখে নেন যে আপনি 100 ওয়ার্ডস আপনার কত লাইনের মধ্যে হয়। নর্মালি হচ্ছে মানে আপনার ধরেন লেখার একটু বড়, হ্যাঁ, এখন আপনি দেখলেন যে 1.5 পেজেও আপনার 100 ওয়ার্ড হচ্ছে মাত্র। এখন আপনার ফন্ট বড় সেটা বুঝছি আমরা, কিন্তু একটা সাইকোলজি থাকে আর কি, যখন 50টা 60টা খাতা কাটার পর আপনার খাতা আসবে, যদি দেখে 50টা খাতার মধ্যে হচ্ছে আপনার হাফ পেজ করে সামাই লেখা বা খাতার 60% সামাই লেখা, আপনার 1.5 পেজ হয়ে গেছে স্যার, হচ্ছে আর ওই যে ফন্ট ব্যাপারটা মাথায় আসবে না, নাও আসতে পারে, রিস্ক নেবেন না, ঠিক আছে? তো আপনি ট্রাই করবেন 1 পেজ 60%-এর মধ্যে লিখে শেষ করতে, 50-60%-এর মধ্যে, ঠিক আছে? এইটাই হচ্ছে আপনি ভালো একটা সামারি লিখতে পারবেন। এর পাশাপাশি এখন ট্রাই করবেন যে ভোকাবুলারি বেসড যে গ্রামারগুলো আসে আর কি রিটেনে, সিনোনিম অ্যান্টোনিম, সেন্টেন্স মেকিং, ফর্ম চেঞ্জ, হ্যাঁ, তো এগুলো দেখলেই হচ্ছে, আর তেমন দেখার কিছু নাই। আর অ্যাসে 2টা আসুক 4টা আসুক এইসব আসলে কোনো ব্যাপারই না হয়, ঠিক আছে? আমার মনে হয় যত বেশি নাম্বার, বেশি সংখ্যার এসে আসবে সেটা আরও সহজ। কারণ 50-এ হচ্ছে একটা এসে আপনি খারাপ লিখে দেখা যাবে যে 50-এ বা 40-এ হচ্ছে 50-এ সম্ভবত 50-এ আপনাকে 20 দিয়ে রাখছে, আপনার অনেক লস হয়ে যাবে। যদি 2টা আসে তখন দেখবেন আপনি 25-25 আসলে আপনাকে 15-15 12 দিলে আপনার 24-28 আসতেছে, ঠিক আছে? সো ট্রাই করবেন আর কি যে ওই 2টা জিনিস খেয়াল করবেন, নো স্পেলিং মিস্টেক্স আর হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক করাই যাবে না, এটা আসলে স্যারা খুব বিব্রত বোধ করে আর কি খারাপ দেখতে। ইংলিশ আশা করি ভালো দিবেন, আর যারা ইংলিশে খুব বেশি উইক তারা তো আশা করি প্রিপারেশন নিয়েছেন, অত উইকনেস নাই আর কি। যাক, এরপরে দেখি আমরা, এরপরে আসবে হচ্ছে ধরুন বাংলাদেশে ধরেই রাখবেন হচ্ছে আপনি পুরোপুরি হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে পরীক্ষা দিবেন। আপনি যদি ধরেই পরীক্ষা হলে যান যে না আমি কমন ফেলবো, আমি পড়া থেকে আসবে, আমি প্রচুর ডেটা দিতেই হবে আমাকে, এই ধরনের স্টিফড বিহেভ করলে আপনার পরীক্ষা খারাপ হবে। আপনি প্রচুর পড়ছেন, আপনি অন্তত প্রতি চ্যাপ্টারে 10-15টা কোশ্চেন পড়ে গেছেন, সেখানে যতটুকু ডাটা পারছেন ততটুকুই আপনি পড়ছেন। এরপর মাথায় যা আছে সেটা যেই প্রশ্নই আসুক না কেন সেইখানে আপনি কোনো না কোনোভাবে লিঙ্ক করার ট্রাই করবেন। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে? মানে আপনি জনসংখ্যা চ্যাপ্টারে একটা ডেটা পড়ে আসছেন, এখন ওই ডেটাটা প্রথম চ্যাপ্টারে একটা কোশ্চেন বা মুক্তিযুদ্ধের একটা প্রশ্ন অ্যাড করা যাচ্ছে, এখন আপনার মাথায় আসতেছে না যেটা অ্যাড করা যাচ্ছে, তাহলে সমস্যা, আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এই স্কিলটা হচ্ছে বা এই মাথায় থটটা রাখবেন যে আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সের পরীক্ষা দিচ্ছেন, আপনি প্রথম চ্যাপ্টারের পরীক্ষা দিচ্ছেন না, থার্ড চ্যাপ্টারের পরীক্ষা দিচ্ছেন না, যেটাই লিঙ্ক করা যাচ্ছে একটা 10বার লিঙ্ক করা গেলে আপনি 10বার লিঙ্ক করে দিবেন, ঠিক আছে? সো ওই কমন আসুক আর না আসুক চ্যাপ্টার থেকেই কমন আসবে। এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলি, যেটা হচ্ছে ডেটা দিবেন কিনা। ডেটা পারলে দিবেন, না পারলে দিবেন না, কেমন? এখন না পারলে আপনি কই থেকে দিবেন? আর ডেটা না দিতে পারলে যে পরীক্ষা খারাপ হবে ওটা এরকমও না। যেমন ধরুন হচ্ছে আমি একটু ডেটা বেসড প্রিপারেশন নিতাম আর কি, তো সেক্ষেত্রে দেখা গেছে হচ্ছে আহ, আমি ডেটা একটু বেশি দিতাম। আবার আমার ফ্রেন্ড সেও অ্যাডমিনে আসছে, তো সে দেখা গেছে হচ্ছে আপনার ডেটা ছাড়াই অ্যাডমিনে আসছে। So এগুলো আসলে ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে প্রেজেন্টেশনটা কেমন। আপনি ডেটা বেশি দিচ্ছেন না, কোনো সমস্যা নেই, আপনি কিছু ডায়াগ্রাম আঁকেন, হ্যাঁ, যেমন দুইটা পার্থক্য দেখাচ্ছেন, এটা সুন্দর একটা ডায়াগ্রাম আঁকেন, কিংবা হচ্ছে আপনি কিছু অ্যারো সাইন ইউজ করেন, হ্যাঁ। আমরা বলি না যে এর দুইটা ধাপ আছে, ধাপগুলো আপনি ফ্লো চার্ট আকারে দেন, ঠিক আছে? এই ধরনের কিছু ডায়াগ্রাম আঁকেন, ফ্রেম আঁকেন, ফিগার আঁকার ট্রাই করেন, ওই লেখাগুলো দিয়েই, ঠিক আছে? এমন ডেটাই আপনাকে দিতে হবে। আর যদি যার ডেটা ভালো পারেন তারা ট্রাই করবেন ডেটাগুলোকে হচ্ছে আপনাকে চার্ট আকারে দিতে, পাই চার্ট অথবা হচ্ছে রেগুলার চার্ট, আর অনেক ক্যাটাগরি চার্ট আছে, ঠিক আছে? আপনি যে কোনো স্কেল আকারেও ডেটাকে দিতে পারেন। হ্যাঁ, এগুলো দিলে হচ্ছে মানে ডেটা একদম লেখার মধ্যে ঢুকানো হচ্ছে, একটু ফিগার ড্র করে দিলে একটু মনে হয় স্যারের চোখে বেশি লাগে আর কি। আর কিছু বেসিক ডেটা তো আপনি পড়ে যাবেন আর কি, হ্যাঁ, যেমন ধরেন 5 বছরের আমার জিডিপি, জিএনপি, আপনার পার ক্যাপিটা ইনকাম, এরপরে হচ্ছে আপনার আর ওই যে রেমিটেন্স, হ্যাঁ, গড় আয়ু, এগুলো হচ্ছে কিন্তু আপনাদেরকে ক্লাসে বলছি বা না বললে এখন শুনে নেন। এই ধরনের ডাটাগুলা, ঠিক আছে, রিজার্ভ, ইনফ্লেশন রেট, হ্যাঁ, এই ডাটাগুলো হচ্ছে আপনি 5 বছরে পড়ে নেবেন। যদি না পড়ে থাকেন এগুলো পড়তে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু যে কোনো কোশ্চেন আপনি অ্যাড করতে পারবেন।
এর পাশাপাশি আমি আরও কিছু জিনিস পড়ে রাখবো, সেটা অর্থনৈতিক সমীক্ষা, বাজেট। এইগুলো না পড়ে আসলে আপনি জানেন না। আরেকটা হচ্ছে যেটা খুবই ভালো, সেটা হচ্ছে বর্তমান অর্থনৈতিক সমীক্ষার সাথে আপনি যদি 72-74-এর ডেটাগুলো যদি কম্পেয়ার করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে অর্থনৈতিক অগ্রগতিতে এগুলো অ্যাড করা যায়। আগে এরকম ছিল, এখন এরকম আছে। আগে গ্রাফটা নিচে দিবেন, বর্তমানে গ্রাফটা উপরে দিবেন আর কি, বুঝছেন? এখন এই ডেটা কম্পারিজনটা যদি আপনার না থাকে, চ্যানেলে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আমি সম্ভবত আছে আমার কাছে, বা আমি ক্লাস স্টুডেন্ট নোট করছিলাম, আমি আপনাদেরকে শেয়ার করে দিব আর কি। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি বাংলাদেশে অ্যাফেয়ার্স দিবেন। আরেকটা কাজ করবেন, সংবিধানটা ভালো করে দেখে যাবেন। আপনি কোনো ডেটা দিতে না পারলেও সংবিধান, এমন কোনো কোশ্চেন আসবে না যেটা সংবিধানে আপনি রিলেট করতে পারবেন না। সংবিধান এবং এসডিসি এই দুইটা পড়ে যাবেন, এবং যেখানে যেটাই আসুক সংবিধান এসডিসিকে আপনি একটু কোট করে দেবেন, কাজ শেষ। পলিটিক্যাল কোটেশন না দেওয়ার ট্রাই করবেন কোনো অর্থনীতিবিদ বা ইন্টারন্যাশনাল কোনো একটা মানে আন্তর্জাতিক বা দেশীয় অর্থনীতিবিদ এই টাইপের কারো আপনি ডাটা দেওয়ার কোটেশন দেওয়ার ট্রাই করবেন আর কি। পলিটিক্যাল কোটেশনগুলো নর্মালি আমি অ্যাভয়েড করি এবং আমার খুব একটা পছন্দ না আর কি। ওকে, এবার আসেন ইন্টারন্যাশনাল। আমি সবসময় বলি যে আপনারা ভয় পান এম্পেরিক্যাল নিয়ে, আচ্ছা এম্পেরিক্যাল থাকুক, আপনি কনসেপচুয়াল পার্টটা তো আপনি মোটামুটি 6-7টা কমন ফেলতে পারবেন, যত কঠিন কোশ্চেনই করুক। আপনি কনসেপচুয়াল পার্টটা খুব ভালো করে আরেকবার রিভিশন দেন, যেগুলো পড়া লাগবে কোটেশনগুলো পড়েন, তারপরে হচ্ছে উদাহরণগুলো। কনসেপচুয়ালে হচ্ছে মূল ব্যাপার উদাহরণ। কনসেপচুয়াল কীভাবে লিখবেন, প্রথমে আপনি একটা সূচনা দিলেন, একটা কোটেশন দিলেন, এরপরে আপনি টপিকটা ব্যাখ্যা করলেন, এবং হচ্ছে রিয়েল লাইফ একটা উদাহরণ দিবেন। সবগুলো কনসেপচুয়াল আপনি একটা উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করবেন, এতে হচ্ছে আপনার মার্কস বেড়ে যাবে, ঠিক আছে? আর ইম্পেরিক্যালে হচ্ছে ভাই আপনার ফরম্যাট শিখতে শিখতে পাগল হবেন না ভাই, এইটার ফরম্যাট কি, ওইটার ফরম্যাট কি, ফরম্যাট নিয়ে প্যারা খাবেন না। একটা ফরম্যাট দেখে যাবেন, যদি লাগে আপনি আপনার মতো করে লিখবেন এবং ট্রাই করবেন অ্যানালাইসিস করার, খালি ডেটা দেওয়ার না, অ্যানালাইসিস করবেন আপনি, ঠিক আছে? এই সমস্যাটা কেন হয়েছে, কীভাবে সলভ করা যায়, আপনার অ্যানালাইসিস চাবে এখানে। অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ওখানে কোনো মনীষীর অ্যানালাইসিস চাবে না, এখানে বলবে হচ্ছে আপনার কি মনে হচ্ছে, প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, ইউরো অ্যানালাইসিস, ঠিক আছে? আপনি ওইভাবে আপনার মতো করে দিবেন। আপনি তো একদম একদম ধরেন হচ্ছে টপ ডিপ্লোমেট হয়ে যান না, যে বেস্ট অ্যানালাইসিসটা আপনাকে দিতে হবে, আপনি সুন্দর কিছু অ্যানালাইসিস আপনি দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে কিছু সংগঠনের বেসিক কিছু ডাটা পড়ে যাবেন। হ্যাঁ, যেমন হচ্ছে রিজিওনালগুলো যদি বলি, সার্ক, আসিয়ান, তারপরে হচ্ছে আপনার ব্রিক্স, এদিকে হচ্ছে ওআইসি, তারপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো, হ্যাঁ, তারপরে হচ্ছে কোয়াড, এইগুলো হচ্ছে কবে হয়েছে, কজন সদস্য, কোন কোন সদস্য আছে, এইগুলো দেখে যাবেন আর কি। হ্যাঁ, আর কিছু দেশের বেসিক ডাটাগুলো পড়ে যাবেন, কোন কোন দেশ ভাই যেখানে গ্যাঞ্জাম চলতেছে। হ্যাঁ, যেমন সার্কের বড় বড় কান্ট্রিগুলা, আসিয়ানের বড় কান্ট্রিগুলা, চীন, রাশিয়া, এদিকে হচ্ছে আপনার জাপান, দক্ষিণ কোরিয়া, তারপর মিডল ইস্টের হচ্ছে ইরান, ইসরায়েল, প্যালেস্তাইন, ইউএই, হ্যাঁ, তারপর লেবানন, সিরিয়া, সৌদি আরব, তারপর ইউরোপের হচ্ছে ফ্রান্স, জার্মানি, হ্যাঁ, স্পেন, তারপর ইতালি, এরকম কয়েকটা। এরপর আপনি আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, এইরকম কয়েকটা ডাটা দেখে যাবেন। কী কী ডাটা দেখবেন আপনি ওদের দেখবেন হচ্ছে ওদের কারেন্সি কি, এটা আমরা কিন্তু জানি ওদের কারেন্সি কি, এটা কোন মহাদেশে অবস্থিত, পৃথিবীর কততম বৃহত্তম দেশ। আপনি কিন্তু ওই আয়তন মুখস্থ করার প্রয়োজন নাই, আপনি দেখেন কততম বৃহত্তম দেশ, এটা কিন্তু সহজ একটা ডেটা। তারপর হচ্ছে আপনার কবে লিবারেশন লাভ করে, ঠিক আছে? এই ধরনের কিছু বেসিক ডেটা হচ্ছে আপনি যখনই 2টা বা 3টা দেশের ডেটা চাপে, যেমন 47-এ আসছে ভারত, 46 বা 7 আসছে, আমি ভুলে গেছি আসলে, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আসছে, কোশ্চেন আসছিল, সেক্ষেত্রে আপনাকে ট্যাবল আকারে দিয়ে দেন, ভারত এবং বাংলাদেশ সম্পর্কে এক নজরে আমরা দেখে নিই, এইভাবে হচ্ছে আপনি দিবেন। এরপরে ম্যাপ, অবশ্যই ম্যাপ দিবেন, ঠিক আছে? ইন্টারন্যাশনাল কোনো ব্যাপারই না, আপনি পরীক্ষা হলে গেলেই দেখবেন আপনার পরীক্ষা ভালো হচ্ছে, ঠিক আছে? জাস্ট কনসেপচুয়াল 1 ঘন্টায় শেষ করবেন, ঠিক আছে? 1 ঘন্টা 10 মিনিট, আপনি কনসেপচুয়াল 1.5 ঘন্টা নেবেন, আপনি দেখবেন যে ফুল অ্যান্সার করতে পারতেছেন না, পরীক্ষা একদম ডগে উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে হচ্ছে বিজ্ঞান প্রিভিয়াস ইয়ার বেস প্রিপারেশন নেন, মোটামুটি 90+, একদম এক্সাক্ট লিখবেন, আপনি 80+ পেয়ে যাবেন, স্যার একদম ডিরেক্ট নাম্বার দেবে, এখানে কোনো চাপ নিয়ে নেই, ঠিক আছে? ম্যাথ এবং মেন্টালিটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার সব সলভ করবেন, P+ রিটেন। আর ম্যাথ হচ্ছে বেসিক ম্যাথগুলো যা পড়ে আসছেন করতে হবে, এবং যেমন 45-এর বা 46, 3টে বিসিএস এর কথা যদি বলি, 46-এ মনে ইজি আসছে, 45-এ তো কোশ্চেন দেখে আর দেখতেছি আমি 12-13 পারি, ঠিক আছে? 12 বা 13 নাম্বার, পরের কিছু না, আই হ্যাভ টু ফাইট, কারণ পরীক্ষা খারাপ দেওয়ার সুযোগই নাই, আপনি মানে ক্যাটার হওয়া লাগবে, ঠিক আছে? তো দেখতেছিলাম যে না, আমাকে এফোর্ট দিতে হবে, সো আমি ভাবছি যে টিল দ্য লাস্ট সেকেন্ড আমাকে ফাইট করতে হবে, এবং আমি জানি না ম্যাথগুলো হচ্ছে কি না, জাস্ট করতেছি, আমি তো জানি কোন সিস্টেমে করা লাগবে, প্রসেসে করা লাগবে, প্রসেস ধরে আগাচ্ছে।
তো একটা সময় দেখা গেলো কি যে না আমি যখন 2 ঘন্টা পর আমি একবার 100% অ্যান্সার করে বেরিয়েছি। আমি তখনও জানি না যে অ্যান্সার কয়টা হয়েছে কয়টা হয় না, আমি জানি না, জাস্ট আমি করে আসছি। ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। এবং আমি মাঝখানে যে 30-40 মিনিটস ব্রেক থাকে আর কি, মেন্টাল এবিলিটি পরীক্ষার আগে 1 আওয়ার যে ব্রেকটা থাকে, সেখানে আমি কারোর সাথে আলোচনা করি নাই, জাস্ট ভাবতেছি ঠিক আছে ম্যাথ খারাপ হয়েছে, মেন্টাল এবার ফাটাই ফেলতে হবে। মেন্টালের প্রশ্ন দেখি যে আরও খারাপ, আরও পারতেছে না কোনো রকমে, হচ্ছে আমি 29-এর মতো ক্র্যাক করতে পারছে। বাসায় এসে দেখলাম মেন্টালি 29 হচ্ছে, আর হচ্ছে ম্যাথে দেখলাম হচ্ছে প্রায় 43 হয়ে গেছে। বিশ্বাস করেন আমি কোশ্চেন দেখে ভাবছিলাম যে আমি 15 কি 20 পাবো, সেইখানে 43 ক্র্যাক করছে আমি। জাস্ট মানে আমার মনে হয়েছে যে আমাকে আমাকে লেগে থাকতে হবে, মানে এই এফোর্টটা হচ্ছে মেন আর কি, মানে আপনাকে ফাইট করতে হবে টিল দ্য লাস্ট সেকেন্ড। সো কোশ্চেন যেরকমই হোক নার্ভাস হওয়া যাবে না। আপনি বাসে প্রচুর ম্যাথ করছেন, জাস্ট মানে ট্রাই করতে থাকেন, ফার্স্ট ট্রাই করবেন, যাতে আপনি একটা ম্যাথ না হলে 2-3টা ওয়েতে ট্রাই করতে পারবেন। একটু টাইম আপনাকে হচ্ছে সেভ সেভ করতে হবে, ঠিক আছে? ফার্স্ট করবেন, ভুল করা যাবে না, অনেকে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে ভুল করে ফেলে, এগুলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের পরীক্ষার স্ট্র্যাটেজি। আবার হচ্ছে আসেন কিছু কি করবেন কি করবেন না এইসব নিয়ে কথাবার্তা বলি। দেখেন যাদের বাসা দূরে, অর্থাৎ মোটামুটি অনেকক্ষণ ট্রাভেল করে পরীক্ষা হলে আসতে হবে, যদি সম্ভব হয় আপনি পাশে একটা মেসে বা কোনো একটা বন্ধুর বাসায় বা রিলেটিভের বাসায় উঠে যান। মর্নিংটাতে কোনো চাপ নেওয়া যাবে না, ট্রাভেলের চাপ নেওয়া যাবে না, হ্যাঁ ফুডের চাপ নেওয়া যাবে না। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি প্রথমে বাসা ঠিক করেন, এখনও ঠিক না করলে কোথায় থাকবেন আপনি? আর যদি ট্রাভেল করতেই হয় আপনি খুবই আর্লি বের হবেন, যাতে করে আপনি অ্যাটলিস্ট 30-40 মিনিটস আগে আপনি সেন্টারে ঢুকতে পারেন। এখন কিন্তু আর লাস্ট মিনিট ঢুকতে দেয় না আর কি, এটা খেয়াল রাখবেন। আমিও আমার দেখা মতে অনেকজন হচ্ছে রিটার্ন মিস করছে, জাস্ট লেট করে আসছে এই জন্য। এটা হচ্ছে প্রথম কাজ, করা যাবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে প্রিপারেশন যা আপনার নিয়ে ফেলছেন, এখন চাপ নেবেন না, রিল্যাক্সে যাবেন এবং হচ্ছে ভাববেন যে আপনার পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? হবে, ঠিক আছে? পরীক্ষা অত কঠিন করে না রিটার্নে। ওকে, তারপরে হচ্ছে পরীক্ষার আগের সময়টা, মানে এখন থেকে ট্রাই করবেন ফিজিক্যালি ফিট থাকার জন্য। এখন হাম দেখা দিচ্ছে, বড়দেরও হইতে পারে কিনা আমি জানি না, বাট এইসব ব্যাপার থেকে একটু সেফ থাকার ট্রাই করবেন। যদি দেখেন যে কে কন্টিজিয়াস কোন ডিজিজে আক্রান্ত, আপনি ওনার থেকে বা ওদের থেকে হচ্ছে খুবই ক্লোজ রিলেটিভ হলেও একটু গ্যাপ মেনটেন করেন, ফিজিক্যাল গ্যাপটা মেনটেন করেন। এবং হচ্ছে মানে ঠান্ডা গরম বৃষ্টি হলে ছাতা রাখবেন, গরম হলে ছাতা রাখবেন, ঠিক আছে? মানে ফিজিক্যালি যদি আপনি আনকমফোর্টেবল ফিল করেন, এই কয়েকটা দিন আপনাকে ফিজিক্যালি ফিট থাকা লাগবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে হচ্ছে ফুড, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফুড। আপনি কোন খাবারটা খাইলে হচ্ছে আপনার ডিস্টার্ব হয়, ঠিক আছে? এই খাবারগুলো আপনি অ্যাভয়েড করেন। প্রয়োজনে আপনি শুধু ডাল ভাত আর ডিম খান। যদি মানে কোনো খাবারে যদি আপনার সমস্যা হয়, খুবই হাই ভ্যালু খাবার বা লো ভ্যালু খাবার আপনি অ্যাভয়েড করেন, ঠিক আছে? মানে খাবারটা খাবেন খুবই সাধারণ, যাতে করে অ্যাটলিস্ট 10-15 দিন আপনার কোনো ঝামেলায় না পড়েন আর কি, ফুড রিলেটেড কোনো ঝামেলায় না পড়েন, ঠিক আছে? আর হচ্ছে এখন থেকে কিছু কলম টলম গুছিয়ে টুছিয়ে রাখেন, কোন কলমটা নিয়ে যাবেন। আমি তো রিটার্ন দেওয়ার আগে হচ্ছে মোটামুটি শপিংয়ে যাইতাম, প্রথমে চুল কাটতাম, দাড়ি ট্রিম করতাম, কলম কিনতাম। আমি হাই টাইম কলমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন যদিও খাতা খুব দ্রুত সময় কেটে রেজাল্ট দিয়ে দিচ্ছে, বাট আগে কি করতো, আপনার 1 বছর পরে খাতা কাটতো। সো আমি সময় হাই স্কুলটা ইউজ করতাম, যে কলমটা কালি ছড়ায় না বেশি। হ্যাঁ, ব্লু পেন কোনটা ইউজ করবেন, পেন্সিল শার্পনার, ওখানে শার্প করার সময় না 2-3টে পেন্সিল রাখেন, ঠিক আছে? তারপর আপনি ক্যালকুলেটর কোনটা ইউজ করবেন, ওয়াচ নেওয়া যাবে না। তো এইসব ব্যাপারে হচ্ছে একটা 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 মানে কিছু ম্যাটেরিয়ালিস্টিক কিছু প্রিপারেশন হচ্ছে আপনাকে নিতে হবে। আর যদি সেন্টার না চিনেন, সেন্টারটাকে দেখে আসেন একবার, ভিজিট করে আসেন সেন্টারটা কেমন। হ্যাঁ, এরপরে আপনি জাস্ট এইগুলো হচ্ছে আপনি একটু আগে করবেন। পরীক্ষা হলে কথা যদি বলি, পরীক্ষার দিন সকালে আপনি আর্লি চলে যাবেন, চাটা না খাওয়াই বেটার। মানে আমি মোটামুটি আপনার কখনোই মনে হয় না বিসিএসের আগে চাটা খাইছি না, খুবই চাপে থাকতাম আর কি। তবে আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, আমি ক্যান্সার ঢোকার আগ পর্যন্ত পড়তাম। এটা অ্যাভয়েড করা গেলে ভালো, বাট আমি অ্যাভয়েড করতে পারি না। আমি অ্যাভয়েড করছি 47-এ, কারণ এটা দেওয়া লাগে না আমার। তার আগে 45 রেজাল্ট বের হয়ে গেছে, তো খুবই চিল মুডে পরীক্ষা দিচ্ছি আর কি, পড়াশোনা ছাড়া। তো যাই হোক, এই পরীক্ষায় ঢুকে হচ্ছে আশেপাশে একটু কথাবার্তা বলবেন, খুব চাপ নেবেন না, ঠিক আছে? খুবই চাপ নেবেন না যে ও খুব বেশি পড়ে ফেলছে, ও খুব কম লিখতেছে, বেশি লিখতেছে, এগুলো আসলে ম্যাটার করে না। যেমন আমি অনেক বেশি লিখতাম, আমাকে নিয়ে মক করছিল, আমার বিজ্ঞান পরীক্ষাতে মনে আছে, আমাকে নিয়ে ক্লাস পরীক্ষার সেন্টার যে টিচার, উনি খুবই মানে মকিং একটা কমেন্ট করে ফেলছে আমাকে, যে আমি বিজ্ঞানে কেন এত লুজ পেপার নিচ্ছি, অনেকগুলো নিচ্ছি বুঝছেন, 4-5টা। আমার একটা অভ্যাস খারাপ, সেটা হচ্ছে আমি একটা প্রশ্ন 1 পেজে লিখি।
এখন ধরেন হাফ পেজ শেষ হয়ে গেলে টাচ করলে আমি আর ওই পেজে কিছু লিখি না, আমি একটু স্পেসিং বেশি দেয় আর কি। তো বিজ্ঞানে তো অনেকগুলো প্রশ্ন দেয়, আমাদের মনে হয় প্রায় 30-40টার মতো কোশ্চেন আনসার করা লাগছিল 100 নম্বরের জন্য। তা আমি 40 পেজই লেখা লাগছে আর কি, প্রতিটা প্রশ্নের জন্য আমি একটা করে পেজ ইউজ করছি। তো স্যার বলতে কী ব্যাপার আপনি এইভাবে লিখতেছেন কেন? আমার পাশে যেই স্টুডেন্টটা বসছে সেও স্যারের সাথে অ্যালাইন্ড হয়ে একটা কমেন্ট করে ফেলছে। তা আমি একবার তাকে বললাম যে ঠিক আছে দেখা যাক, পরীক্ষা আগে শেষ করি। ঠিক আছে, এটা আসলে ম্যাটার করতেছে না। হ্যাঁ, মানুষ কি ভাবতেছে, আপনি লুজ পেজটা এখন নেবেন কিনা আগে নেবেন কিনা, আপনি এগুলো চিন্তাই করবেন না। এটা আপনার স্ট্রাগল, এটা আপনার ফাইট, আপনি আপনার মতো ফাইট করবেন। কেমন? আর পানি নেওয়া গেলে নেবেন, পর্যাপ্ত পানি টানি খাবেন। ক্লাস রুমের মধ্যে ভাই কথাবার্তা বলার দরকার নেই আসলে। কথাবার্তা বইলা আপনি হচ্ছেন মানে 2 নাম্বার বেশি লিখতে পারবেন না, বা কথা বললে হচ্ছে যে কোনো সময় সাডেন এক্সপেল হইতে পারেন। এগুলো কিন্তু বিব্রতকর এবং ঝামেলায় পড়ে যাবেন। পিএসসি যদি ঝামেলা করে দেখবেন 1 বছরের জন্য রেস্ট্রিক্ট করে দিচ্ছে, এগুলো খুবই সিরিয়াস ইস্যু কিন্তু, হ্যাঁ। এর পাশাপাশি হচ্ছে ডিউটি টিচারের সাথে খুব ভালো বিহেভ করবেন। অনেকে মনে করে "এই এখানে সিট পড়ছে, ওকে একটু রুড বিহেভ করেন অনেকে", এটা ঠিক না। খুবই পোলাইট থাকবেন, হ্যাঁ। রিক্সাওয়ালা যাওয়ার সময় যদি 10 টাকা বেশি চায় চলে যাবেন। পরীক্ষার দিন মানে এই কয়েকদিন কোনোভাবেই মেজাজ খারাপ করবেন না। ঠিক আছে, কেউ আপনাকে ঝাড়ি দিলে শুনবেন, বকা দিলেও শুনবেন, স্যার রুড বিহেভ করলেও সেই সরি বলে চলে আসবেন। রিক্সাওয়ালাও ঝাড়ি মারলে চুপ করে থাকবেন। কোনোভাবেই মেজাজ খারাপ করা যাবে না, যেটা আপনার পরীক্ষায় আপনার আপনার কোয়ালিটি ড্যামেজ করবে। এইসব ব্যাপারে খুবই অ্যাভয়েড করবেন। এবং লাস্ট এটা হচ্ছে যে আপনি খুবই কমফোর্টেবল ড্রেস পরে পরীক্ষা হলে যাবেন। অনেকে দেখি হচ্ছে একদম মানে মানে সেজেগুজে পরীক্ষা আসে, আনকমফোর্টেবল ফিল করে। অনেক ছেলেকে দেখি হচ্ছে একদম শু পরে বা স্নিকার্স পরে চলে আসে, এরপরে হচ্ছে দেখা যায় একটু পর পর সে খোলা ট্রাই করতেছে। এগুলা করবেন না, হ্যাঁ। গরমের মধ্যে ঘেমে শেষ, এগুলো করবেন না। আপনি যদি টি শার্ট পরে শান্তি পান, আপনি যেটাই শান্তি পান আপনি সেটা পরেই যাবেন পরীক্ষার হলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। এখানে আপনাকে পরীক্ষা হলে আপনাকে মেয়ে পক্ষ ছেলে পক্ষ দেখতে আসতেছে না, ঠিক আছে। এখানে পরীক্ষার গার্ডও আপনাকে দেখেন মার্কিং করবে না। একদম কমফোর্টেবল ওয়েতে যাবেন আর একটু পোলাইটলি বিহেভ করবেন। হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে আপনার চুল বড় থাকলে, যেমন আমার চুল অনেক বড়, এটা কাটতে হবে, এরকম থাকলে ট্রিম করে যাবেন। এরপরে যদি আপনি শু টাইপ কিছু পরে যান, আপনাকে হয়তো খুলে দেখাইতে বলবে চেকিংয়ের সময়। সাপোর্ট দেন, হ্যাঁ। এটা আসলে পুলিশদের সাথে ঝামেলায় যাবেন না, বা বকা দেওয়ার কিছু নাই। ওরা হয়তো ভাবতেছে, বা অনেকে তো নকল নিয়ে যাচ্ছে, সো চেক করবে, হ্যাঁ। তো এইগুলো এইসব ব্যাপারে পজিটিভ থাকার ট্রাই করবেন আর কি, কারণ পরীক্ষা আধা ঘন্টা আগে আপনি ডিবেটে যাবেন না কারোর সাথে। রিটেন ভালো হবে আশা করি, ভালো মতো পরীক্ষা দিবেন। আর সবসময় খেয়াল রাখবেন যে একটা নাম্বারও গুরুত্বপূর্ণ, সিঙ্গেল নাম্বারও হচ্ছে আপনার ক্যাডার পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্ন পারেন আর না পারেন, খুবই সুন্দর করে গুছিয়ে ফর্ম্যাট ঠিক রেখে লিখবেন। ঠিক আছে, অবান্তর লিখবেন না। মানে রেলেভেন্ট কথা আপনি বেশি লিখেন, মানে সবাই বলে কম লেখার জন্য, মানে কম লিখবেন না, আপনি বেশি লিখবেন, তবে রেলেভেন্ট কথাবার্তা লিখবেন। চাইছে ঢাকার বৈশিষ্ট্য, আপনি লেখছেন চট্টগ্রামের বৈশিষ্ট্য, সেটা করা যাবে না। চাইছে ঢাকার বৈশিষ্ট্য, এখন আপনি 1 পেজ লিখবেন না 100 পেজ লিখবেন, আপনার ব্যাপার, আপনি 100 পেজ পালে লিখবেন না কেন। রেলেভেন্ট এবং যা চাইছে সেটা যদি বেশি করে লিখতে পারেন আপনি লিখতে থাকবেন, ঠিক আছে। কিন্তু ভুল ডেটা, ইচ্ছা করে ভুল ডেটা দেওয়া, অবান্তর কথাবার্তা, ইরিলেভেন্ট কথাবার্তা, ডেটা অ্যাড করা, এগুলো করবেন না। এগুলো আসলে নেগেটিভে দেখে আর কি টিচাররা। সো ভালো মতো পরীক্ষা দিন, টাইম তো এখনও আছে। যদি কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, আমি সম্ভবত সানডেতে রাতে এই টপিকে আরেকবার আমরা হোয়াটসঅ্যাপে একটা কলে বসবো, সো আপনারা যুক্ত হতে পারবেন। আর 51 জিকে সামনে বাংলাদেশ ব্যাংকের আপনার সার্কুলার চলতেছে, এটা এখনই অ্যাপ্লাই করে ফেলেন। আপনারা কিন্তু দেখা যাচ্ছে ভুলে যাবেন পরীক্ষায়। অ্যাপ্লাই করতে থাকেন ধুমায় সব কিছুতে, পরীক্ষা দেন বা জয়েন না করেন সেটা অন্য ব্যাপার, অ্যাপ্লাই করতে হবে। আর বাংলাদেশ ব্যাংকের এডি, এনটিআরসি আর বিসিএস 51 নিয়ে আমার একটা কম্বাইন্ড জিকে ব্যাচ চালু হচ্ছে, 11 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সো যারা রিটার্ন দিবেন না তারা চাইলে হচ্ছে, যারা দেখতেছেন তারা চাইলে এখানে ভর্তি হতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।